প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় 4 এর সংগঠিতকরণ বা সংগঠন। তো সংগঠন হচ্ছে ভবিষ্যতে কী করতে হবে তারা অগ্রিম বা আগাম চিন্তা ভাবনাকে আমরা বলি পরিকল্পনা। আর এই পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রতিষ্ঠানের উপকরণাদি যেমন ভূমি, শ্রম ও মূলধন ইত্যাদি সংগঠিত করার প্রয়োজন পড়ে। এই উপাদানগুলো আলাদা আলাদাভাবে কোনো কিছু উৎপাদন করতে পারে না। ধরো একটা বিল্ডিং তৈরি করতে হবে, ইট, বালু, শ্রমিক, টাকা ইত্যাদি আলাদা আলাদা করে রাখা হয়েছে, তাহলে কি বিল্ডিং তৈরি হবে? তোমাদের প্রশ্ন উত্তর হবে অবশ্যই না। যখন এগুলোকে সংঘবদ্ধ করে প্রত্যেক ব্যক্তি বা বিভাগের কাজ, দায়িত্ব, কর্তৃত্ব ভাগ করে দেওয়া হবে, একের সাথে অন্যের সম্পর্ক নির্ণীত হয়, তখন তা একটি কাঠামো তৈরি হয় ও কর্মক্ষম হয়ে ওঠে। এভাবেই সুসংঘবদ্ধ করার কাজই হলো সংগঠিতকরণ বা সংগঠন। তো সংগঠন এর ইংরেজি হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিং শব্দটি অর্গানিজম হতে এসেছে, যার অর্থ হলো পৃথক সত্তাবিশিষ্ট অংশগুলোকে এতখানি সমন্বিত করা যার ফলে প্রত্যেক অংশের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সামগ্রিক কোনো কিছু সৃষ্টি হয়। তাহলে একটি প্রতিষ্ঠানের উপায়োপকরণ যা থাকে তা আলাদাভাবে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। যখন এগুলোকে কাজ অনুযায়ী আলাদা ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক কাজের জন্য উপায় উপকরণ নির্দিষ্ট করা হয় এবং এ কাজ যারা করবে, যারা এ কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের দায় দায়িত্ব ও তাদের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন তা লক্ষ্য অর্জনের জন্য উপযোগী একটা প্রতিষ্ঠান বা সংগঠনে রূপ লাভ করে। তাই উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন, প্রতিটা বিভাগের দায়িত্ব, কর্তৃত্ব নির্দিষ্টকরণ ও অর্পণ এবং তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকেই সংগঠন নামে অভিহিত করা হয়ে থাকে। এই সংগঠন শব্দটির বা সংগঠিতকরণ শব্দটির কতগুলো সমর্থক শব্দ আছে। সমর্থক শব্দগুলো হলো সুসংঘবদ্ধকরণ, গঠন, নির্মাণ ইত্যাদি। তাহলে আশা করছি এই সংগঠন কাকে বলে তোমরা সেটা একটা ধারণা পেয়েছ। আজকে আমরা আলোচনা করব সংগঠিতকরণের পদক্ষেপ, সংগঠনের মূলনীতি এবং সংগঠন কাঠামোর প্রকারভেদ। প্রথমে আমি সংগঠন কি একটু সংজ্ঞাটা তোমাদের বলছি। বিভিন্ন উপাদানকে আলাদা আলাদা কোনো কিছু যখন একত্রে সুসংঘবদ্ধ ও সম্পর্কযুক্ত করা হয় তাকে সংগঠিতকরণ বলে। আমি আগেই বলেছিলাম যে সংগঠিতকরণের কিছু সমর্থক শব্দ আছে, সেগুলো সুসংঘবদ্ধকরণ, গঠনকরণ, নির্মাণ, সংগঠন ইত্যাদি। এবার আসো সংগঠন পরীক্ষার পদক্ষেপ। সংগঠন হলো একটি উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, বন্টন ও কর্মীদের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে সম্পর্কিত। উপর আমি যে সংজ্ঞাটি বললাম তা যদি বিশ্লেষণ করি তাহলে যে পদক্ষেপগুলো লক্ষ্য করা যায় তা হলো কার্য বিভাজন,
বা বিভাগীয়করণ। দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন। এখন সংগঠনের এই পদক্ষেপগুলোর আমি একটু প্রত্যেকটা পয়েন্ট সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। তো প্রথম হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে এই পদক্ষেপ হলো কার্য বিভাজন। কার্য সঠিকভাবে চিহ্নিত বা ভাগ করে না হলে উপযুক্ত কর্মী সংস্থান দায়িত্ব অর্পণ করা সম্ভব হয় না। মনে করো আমরা একজনকে একটা দায়িত্ব দেব, তাহলে তাকে যদি তার উদ্দেশ্য এবং দায়িত্ব এবং কর্তৃত্ব বুঝিয়ে না দেই তাহলে সে কাজটি সঠিকভাবে করতে পারবে না। আর যখন তাকে আমরা তার প্রতিষ্ঠানটা সম্পর্কে বা সংগঠন সম্পর্কে উদ্দেশ্য বুঝিয়ে দেব, তখন সে কতগুলো বিভিন্ন ভাগে ভাগ করে সেগুলো সে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনীয় যার যা কাজ তাকে সে দায়িত্ব এবং কর্তৃত্ব বন্টন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ অর্থাৎ কার কি কাজ, কার কি দায়িত্ব বা কর্তৃত্ব তা নির্দিষ্ট করে বলা। তো কাজ ভাগ করার পর সংগঠন প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো প্রত্যেক কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করা। দায়িত্ব কাকে বলে এবং কর্তৃত্ব কি? দায়িত্ব হচ্ছে যা করতে হবে কাজ, আর কর্তৃত্ব হচ্ছে জবাবদানের ক্ষমতা। তাহলে আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব বা কর্তৃত্ব দেব, তার কতটুকু দায়িত্ব বা তার কর্তৃত্ব কী সেটা অবশ্যই তাকে আমাদেরকে সীমারেখা নির্ধারণ করে দিতে হবে, যাতে আমরা দায়িত্ব অবহেলা বা কর্তৃত্ব অবহেলার জন্য তাকে জবাবদিহি করতে পারি। যদি আমরা দায়িত্ব এবং কর্তৃত্ব নির্দিষ্ট করে দেই তাহলে কারো দোষ অন্য কারো উপরে চাপাতে পারবে না। মনে করো এক্সের যে কাজ সে সঠিকভাবে পালন করতে পারলো না, তাকে যখন জবাবদিহি করা হবে তখন সে বলবে এটা ওয়াইয়ের কাজ ছিল, ওয়াইকে জিজ্ঞাসা করলে বলবে এটা জেটার কাজ ছিল। আর যদি আমরা দায়িত্ব এবং কর্তৃত্ব নির্দিষ্ট করে দিই তাহলে কেউ কারো দোষ অন্যের ঘাড়ে চাপাতে পারে না, ফলে ফাঁকিবাজি রোধ হয়, কাজ করতে সুবিধা হয়। তৃতীয়ত হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। তো আমরা আগেই বলেছিলাম যে দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা নিরূপণ করে দেওয়া উচিত, এবং যদি দেওয়া হয় তাহলে সংগঠনের পরবর্তী পদক্ষেপ যে নিয়োজিত ব্যক্তি, বিভাগ, উপবিভাগ তাদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেওয়া। প্রথম হচ্ছে দায়িত্ব কর্তব্য আমরা নির্দিষ্ট করে দেব, সংজ্ঞায়িত করে দেব, বলে দেব কার কী কাজ। তার পরবর্তী কাজ হলো দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। অর্পণ হচ্ছে বুঝিয়ে দেয়া। তাহলে যার যা দায়িত্ব, যার যা কর্তৃত্ব সেটা আমরা বুঝিয়ে দিতে হবে, তাহলে তাকে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। আর যদি তার দায়িত্ব এবং কর্তৃত্ব বুঝে নিয়ে সে যদি কাজ না করে তখনই জবাবদিহি সম্ভব, অন্যথায় সে অস্বীকার করতে চাইবে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবে না। যদি আমরা দায়িত্ব কর্তৃত্ব প্রত্যেক বিভাগ উপবিভাগের নিয়োজিত ব্যক্তিকে বুঝিয়ে দেই তাহলে কার্যক্ষেত্রে দক্ষতা এবং গতিশীলতা বৃদ্ধি পাবে। আর সর্বশেষ হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ
ধাপ হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। এই সম্পর্কটা হচ্ছে কে কার ঊর্ধ্বতন হবে, কে কার অধস্তন হবে তা ঠিক করা, কে নির্দেশ দেবে, কে নির্দেশ পালন করবে, কে জবাবদিহি করবে, কার নিকট জবাবদিহি করবে, এগুলো নির্ধারণ করে দিতে হবে। আর যদি এগুলো নির্ধারণ করে দেওয়া না হয় তাহলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। দ্বৈত অধীনতা হচ্ছে একাধিক আদেশদাতা থাকে, তখন কার আদেশ সে মানবে, কখনো কখনো সে কনফিউজড হয়ে যায়, অথবা কার্যভারে বেশি হয়, তখন একাধিক আদেশদাতার আদেশ পালন করা একজন কর্মীর জন্য কষ্টকর হয়। তাই পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে যদি দেওয়া হয় তাহলে এই দ্বৈত অধীনতা সৃষ্টি হয় না। সুতরাং একটি সংগঠন কাঠামো মজবুত ও শক্তিশালী হলে পরিকল্পনা বাস্তবায়ন ও উপায় উপকরণের কার্যকর ব্যবহার করা সম্ভব হয়। এরপরে আমরা আলোচনা করব সংগঠনের মূলনীতি। নীতি কাকে বলে? কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা হলো নীতি। নীতি হচ্ছে কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা। তাহলে সংগঠনের কতগুলো নীতিমালা আছে, নীতি আছে, সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। 1. লক্ষ্যের নীতি। প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠন গড়ে তোলার নীতিকে লক্ষ্যনীতি বলে। একটি সংগঠন প্রতিষ্ঠায় একজন সংগঠককে প্রথমে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য বিবেচনা করতে হয়। 2. দক্ষতার নীতি। কম শক্তি ও উপায় উপকরণ ব্যয়ে অভিষ্ট লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। অর্থাৎ এমনভাবে কাজ করতে হবে যাতে ব্যয় কম হয়, কাজ বেশি হয়। অল্প ব্যয়ে বা অল্প শ্রমে যাতে অধিক পরিমাণ কাজ করা যায়। ব্যবস্থাপনা সংগঠন প্রতিষ্ঠায় দক্ষতার বিষয়টি সবসময় প্রথমে মনে রাখতে হয়, কারণ সংগঠনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব, কার্যপ্রবাহের গতিপথ তৈরি হয়। তবে একটা কথা সত্য যে দক্ষতা সহসে আসে না। ইংরেজিতে একটা কথা আছে, এফিসিয়েন্সি কাম উইথ টাইম। তবে সময় নেবে। দক্ষতার সাথে দায়িত্ব ও কার্যপ্রবাহ যদি ঠিকমতো পালন করা যায় তাহলে প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব। কাম্য পরিসর নির্ণয়ের নীতি। একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। তাহলে কি বলছি? যে একজন নির্বাহী সরাসরি কতজন অধস্তনকে তত্ত্বাবধান করতে পারে, সুপারভাইজ করতে পারে, দেখাশোনা করতে পারে, তার যে নির্ণয়ের নীতি সেটাকে আমরা বলবো কাম্য পরিসর নির্ণয়ের নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নিযুক্ত প্রত্যেক ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করে দেয়া থাকে। যদি কোনো নির্বাহীর বেশি সংখ্যক বা অনেক অধস্তন থাকে তাহলে সে অধস্তনদের সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারে না। তো সঠিক তত্ত্বাবধান না করার ফলে কর্মীরা সঠিকভাবে কাজ করে না, ফলে কি হয়? সংগঠন ক্ষতিগ্রস্ত হয় বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তাই একজন নির্বাহী কতজন কর্মীর তত্ত্বাবধান করবে
তা ঠিক করে দেওয়া যুক্তিযুক্ত। এরপর আমরা আলোচনা করব জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকল হচ্ছে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্যক্তি ও বিভাগকে একে অন্যের সাথে সংযুক্ত করার নীতি। প্রতিষ্ঠানের উপরে যে কর্মকর্তা থাকবেন বা বস থাকবেন, তাদের সাথে সকল ব্যক্তি বা বিভাগের একে অন্যের সাথে সংযুক্ত করা থাকবে। সেটা হচ্ছে কি জোড়াময় শিকল। অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাজকে এমনভাবে একে অন্যের সাথে সংযুক্ত করে দেওয়া হয় যাতে কেউ ওর বাইরে না থাকে। অর্থাৎ তাদের সম্পর্কটা হবে একটা শিকল যেমন সবাইকে গেঁথে রাখে একে অন্যকে, সেরকম করে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সাথে সম্পর্ক এমনভাবে করে দিতে হবে যাতে সবাই একই সাথে থাকে। এরপর আমরা আলোচনা করব আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি, আচ্ছা দুঃখিত, এবার আমরা বলবো দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। তো দায়িত্ব নির্দিষ্টকরণ হলো কর্ম সম্পাদনের দায়। ব্যক্তি বা বিভাগের কাজ নির্দিষ্ট করে দিয়ে দায়িত্ব পালন ও জবাবদিহিতামূলক কার্যনীতি হলো দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। দায়িত্ব হলো কর্তব্য বা কর্ম সম্পাদনের দায়, তোমাকে সেটা পালন করতে হয়। তাহলে ব্যক্তি বা বিভাগের কাজ নির্দিষ্ট করে দিয়ে দায়িত্ব পালন ও জবাবদিহিতামূলক করার যে নীতি, সেটাকে আমরা বলবো দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। ব্যবস্থাপনা সংগঠনে প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকা প্রয়োজন। প্রত্যেকে যেন জানতে পারে তার দায়িত্ব ও কর্তৃত্বের সীমা কতদূর, তার দায় কী, তার কর্তৃত্ব মানে তার জবাবদিহিতা করতে পারবে কি না, কাকে করতে পারবে, এই সীমাটা নির্দিষ্ট থাকা দরকার। এই সীমা, দায়িত্ব এবং নির্দিষ্টকরণ যদি করা থাকে তাহলে উভয় পক্ষ অর্থাৎ কর্তৃপক্ষ বলি অথবা প্রতিষ্ঠানের যারা মালিক পক্ষ অথবা ম্যানেজমেন্ট লেভেলে থাকেন যারা জবাবদিহিতা করেন, তাদের সাথে উভয় পক্ষেরই জবাবদিহিতা করতে সুবিধা হয়। এরপর আমরা আলোচনা করব আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি হচ্ছে একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন, অর্থাৎ একজন ব্যক্তিকে একজনই আদেশ করবেন। সেটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। যদি একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি আদেশ করেন তাহলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। আর যখন দ্বৈত অধীনতার সৃষ্টি হয় তখন কর্মী বা অধস্তনের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয় না। এবার আমরা আলোচনা করব সারল্য সুস্পষ্টতার নীতি। সংগঠন কাঠামো চিত্র দেখেই যেন এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, কর্তৃত্ব প্রবাহ ইত্যাদি সম্পর্কে সহজে বোঝা যায় এবং দায়িত্ব কর্তৃত্ব যেন সবাই সহজে বুঝে নিতে পারে, এটা নিশ্চিত করার নীতিকে বলেই আমরা সারল্য সুস্পষ্টতার নীতি। সারল্য মানে সহজ, সুস্পষ্ট মানে একেবারে স্পষ্টভাবে বোঝা যাবে। তুমি সংগঠন কাঠামো এমনভাবে হবে যাতে বাইরে থেকে একজন দেখেই বুঝতে পারে, অথবা যারা কাজ করবে তারা যেন তাদের দায়িত্ব এবং কর্তৃত্ব সহজেই বুঝে নিতে পারে, সেটা নিশ্চিত করার নীতি হবে সারল্য সুস্পষ্টতার নীতি। আর সর্বশেষ হচ্ছে
বিশেষায়নের নীতি। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্ম বিভাজন ও দায়িত্ব অর্পণকে বলি আমরা বিশেষায়নের নীতি। অর্থাৎ একজন কর্মীর জন্য একজন কাজ নির্দিষ্ট করে দেওয়া হলে সে একই কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা বজায় থাকে। মনে করো একই কাজ যখন একই কর্মী সব সময় করতে থাকে তাহলে সেই কাজটা সে সহজে করতে পারে এবং সে কাজে সে দক্ষ হয়ে যায়। সেটাকে আমরা বলবো বিশেষায়নের নীতি। অর্থাৎ কাজ এমনভাবে ভাগ করে দিতে হবে যে একাধিক কাজ জন্য একজন কর্মীকে বা একজন অধস্তনকে করতে না হয়। এবার আমরা আলোচনা করব সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি কাঠামো চিত্র। এই কাঠামো চিত্রকে আমরা বলি অর্গানোগ্রাম। কাঠামো চিত্রকে বলা হয় অর্গানোগ্রাম। ORGANOGRAM, এটাকে বলা হয় অর্গানোগ্রাম বা কাঠামো চিত্র। যাই হোক, এই সংগঠনকে যখন একটি চিত্র উপস্থাপন করা হয় ওই চিত্রকে বলে সংগঠন চার্ট। তাহলে সংগঠন কাঠামো হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি কাঠামো চিত্র, একটি স্ট্রাকচার বিভিন্ন বিভাগের মধ্যে, কর্মীদের মধ্যে। আর সংগঠন কাঠামোকে যখন একটি চিত্র উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় সংগঠন চার্ট। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভাগ, উপবিভাগ এবং ক্ষমতা প্রবাহের চিত্র প্রদর্শিত হয়। অর্থাৎ এই সংগঠন চার্টের মাধ্যমেই কার কী ক্ষমতা, কার কী দায়িত্ব সেগুলো নির্দেশিত হয়। সংগঠন কাঠামোর প্রকারভেদ। সংগঠন কাঠামোর প্রকারভেদের মধ্যে 5টি কাঠামো আছে আমাদের। এক হচ্ছে সরলরৈখিক সংগঠন, 2 সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, 3 কার্যভিত্তিক সংগঠন, 4 মেট্রিক সংগঠন, 5 কমিটি সংগঠন। তো এই সংগঠন কাঠামোর প্রকারভেদগুলোর আমি একটু সংক্ষেপে এক একটি করে আলোচনা করছি। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এই কাঠামো চিত্র থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, সুতরাং তোমরা এই কাঠামো প্রকারভেদ, সংগঠন কাঠামোর প্রকারভেদটা ভালো করে শুনবে। তো প্রথমে আমরা আলোচনা করব সরলরৈখিক সংগঠন। তো সরলরৈখিক সংগঠন হচ্ছে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে এবং বিভিন্ন স্তরে নিযুক্ত সরলরৈখিক নির্বাহীগণ কোনো সহযোগীর সহায়তা ছাড়াই নিজ বিভাগের সর্বময় দায়িত্ব পালন করতে পারে। তাহলে কী দাঁড়ালো? সরলরৈখিক সংগঠনটা সহজ আমরা বলতে পারি। এর কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে, অর্থাৎ উপর থেকে নিচে নেমে আসে, সেটা হচ্ছে কি সরলরৈখিক সংগঠন। আমি একটি চিত্র এখানে তোমাদের দেখালাম, তোমরা চিত্রটি দেখো।
তো চিত্রে দেখা যায় যে প্রথমে আছে মহাব্যবস্থাপক, তারপরে আছে ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক। উৎপাদন ব্যবস্থাপকের অধীনে আছে যন্ত্র পরিদর্শনকারী, আছে ফোরম্যান 1, ফোরম্যান 2, ফোরম্যান 3। আবার প্রত্যেক ফোরম্যানের অধীনে শ্রমিক বিন্দু আছে, 1-এর অধীন আছে, 2-এর অধীন আছে, 3-এর অধীন আছে। তাহলে এই যে সংগঠন চার্টটি আমরা দেখলাম উপর থেকে নিচ দিকে আসতেছে। আবার ক্রয় ব্যবস্থাপকের ওরকম করে একটা চার্ট থাকবে, যেমন ক্রয় ব্যবস্থাপক থাকতে পারে, তারপর থাকতে পারে সহকারী ক্রয় ব্যবস্থাপক, আবার তার অধীনে কয়েকজন অফিস সহায়ক থাকতে পারে, অফিস কর্মী থাকতে পারে। বিক্রয় ব্যবস্থাপকের ক্ষেত্রে সেরকম থাকবে, সহকারী বিক্রয় ব্যবস্থাপক থাকতে পারে, বিক্রয় কর্মী থাকবে। এরকম করে ভাগ ভাগ করে নিম্নের দিকে থাকবে। তাহলে এই যে চার্টটি আমরা দেখলাম এটা হচ্ছে সরলরৈখিক। এই সরলরৈখিক সংগঠনের কিছু সুবিধা আছে। তো প্রথম সুবিধা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন। সরলরৈখিক সংগঠনের সুবিধাটা হলো, প্রথম সুবিধা হচ্ছে যে কর্তৃত্ব এবং দায়িত্ব, আমরা আগেই বলেছিলাম যে জবাবদিহির ক্ষমতা বা দায় এটা স্পষ্ট করে বন্টন করা থাকে। কার কাছে কে জবাবদিহি করবে, কে কার অধীনস্থ, এটা প্রথম থেকেই বলে দেওয়া থাকে। ফলে ভুল বোঝাবুঝির অবসান কম হয়, দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়ন করা যায়, দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়ন সম্ভব। প্রত্যেক নির্বাহী তার আপন পরিসর মানে নিজের পরিসরে সিদ্ধান্ত গ্রহণে চূড়ান্ত ক্ষমতার অধিকার থাকে। তাদের অধীনে বা তাদের সাথে কোনো উপদেষ্টা কর্মী না থাকায় তারা নিজেরাই চিন্তাভাবনা করে তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সরলরৈখিক সংগঠনের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, নির্বাহীর দক্ষতা বাড়ে, আবার পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা থাকে, কারণ তাদের প্রত্যেকটা ধাপ আছে। যেমন উৎপাদন ব্যবস্থাপকের অধীনে যদি সহকারী উৎপাদন ব্যবস্থাপক থাকেন, অথবা যন্ত্র পরিদর্শনকারীর নিচে যদি ফোরম্যান যারা আছেন তারা যদি পরবর্তী টার্গেট থাকে তারা হবেন যন্ত্র পরিদর্শনকারী, আবার যন্ত্র পরিদর্শনকারীরা পরবর্তীতে উৎপাদন ব্যবস্থাপক হবেন। এরকম বিভিন্ন ধাপে পদোন্নতির বিধান বলা থাকে বিধায় তারা আগে থেকে একটা ধারণা পেয়ে যায়, তাই তারা সংগঠনের নিয়ম অনুযায়ী পরবর্তী পদে যাবেন, এজন্য তারা নিজেকে তৈরি করেন। এবং এটাকে বলা হয় স্থায়ী ও শক্তিশালী সংগঠন। এইরূপ সংগঠনে কে কার ঊর্ধ্বদান, কে কার অধস্থান তা সহজে বোঝা যায়। প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব সংগঠন কাঠামোতে স্পষ্টভাবে নির্দিষ্ট থাকে। ফলে যোগাযোগ ব্যবস্থা প্রত্যক্ষ সহজ হয় এবং এই সংগঠনে দ্বৈত অধীনতা বা সাংগঠনিক জটিলতা সৃষ্টি হয় না, তাই একে মজবুত বা শক্তিশালী সংগঠন নামে অভিহিত করা হয়। সরলরৈখিক সংগঠনের কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের একটু বলছি। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সরল ও সহজবোধ্য। এ ধরনের সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি ও বিভাগের অবস্থান, কর্তৃত্ব, ক্ষমতা ও পারস্পরিক সম্পর্ক সুস্পষ্টভাবে বোঝা যায়। তাছাড়া এই সংগঠনে সহযোগী বা পদস্থ কর্মী না থাকায় জটিলতা কম হয়। সরলরৈখিক সংগঠন সরল ও সহজবুদ্ধ। তো সহজবুদ্ধ কেন? এর দায় দায়িত্ব কর্তৃত্ব স্পষ্ট করা থাকে, তা আমরা বলতে পারি এটা সহজ। আবার এর কোনো পদস্থ বা সহযোগী কর্মী না থাকায় সংগঠনটি জটিল নয়। যারা নির্বাহী থাকেন তারা সুন্দরভাবে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, নিজেরাই কাজ করতে পারে, এই সুবিধাগুলো আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্তৃত্বের প্রকৃতি। এই সংগঠনের ঊর্ধ্বতন
তার অধস্থানের অধিক মাত্রায় কর্তৃত্বশীল থাকে, ফলে অধস্থানরা বিনা দ্বিধায় ঊর্ধ্বতনের নির্দেশ পালন করে, বিনা দ্বিধায় নির্দেশ পালন করে থাকে। বিনা দ্বিধায় নির্দেশ পালন করে। এই সংগঠনে যখন যে ঊর্ধ্বতন আদেশ দেবে তা অধস্থানরা পালন করতে এক ধরনের বাধ্য। এই জন্য অনেকে এটাকে সামরিক সংগঠনও বলে থাকে। তারপর হচ্ছে কর্তৃত্বের প্রবাহ। এ ধরনের সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে আড়াআড়ি বা সরলরেখার আকারে নেমে আসে। নিচের দিকে কর্মরত কর্মীদের কর্তৃত্ব সর্বাপেক্ষা কম হয় এবং প্রতিটা উপরের স্তরের তা ক্রম অনুযায়ী বাড়তে থাকে। অর্থাৎ নিচের লেভেল থেকে উপরের লেভেলের কর্মকর্তার ক্ষমতা বেশি থাকে, বেশি। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আরও কয়েকটি আছে, যেমন স্বয়ংসম্পূর্ণ বিভাগ। এই ধরনের সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় প্রধান নিয়োজিত থাকে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগে একজন করে নির্বাহী বা প্রধান থাকে। তিনি সেই বিভাগের প্রধান থাকেন, তিনি প্রয়োজনে সিদ্ধান্ত নেন। এই জন্য এটাকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ বিভাগ। তারপর হচ্ছে আন্তঃবিভাগীয় যোগাযোগ। এ ধরনের সংগঠন কাঠামোতে বিভাগগুলো একজন সাধারণ ব্যবস্থাপক বা মহাব্যবস্থাপকের অধীনে এবং উপবিভাগগুলো বিভাগীয় ব্যবস্থাপকের অধীনে থাকে। ফলে আন্তঃবিভাগীয় যে যোগাযোগ বা নিজেদের বিভাগের মধ্যে এক বিভাগের থেকে অন্য বিভাগের যে যোগাযোগ, সেগুলো ঊর্ধ্বতনের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যক্তিকেন্দ্রিকতা। এক্ষেত্রে প্রত্যেক বিভাগীয় নির্বাহী তার বিভাগে একক করতে থাকায় পুরো বিভাগের ভালো মন্দ একক ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ যেহেতু একটি বিভাগগুলো আলাদা থাকে এবং প্রত্যেক বিভাগের একজন করে নির্বাহী থাকে, তখন তার দেখাশোনা করার জন্য ওই বিভাগীয় প্রধানকে দায়িত্ব নিতে হয়। ফলে কি হয়, এর ভালো মন্দ ওই ব্যক্তির উপরে নির্ভর করে, তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়। এই জন্য বলে এটাকে ব্যক্তি কেন্দ্রিকতা। প্রয়োগ ক্ষেত্র, মানে কোথায় কোথায় এ ধরনের সংগঠন কাঠামো প্রয়োগ করা যায়। বৃহদায়তন বা কোনো জটিল কার্য পরিবেশে এরূপ সংগঠন সাফল্যের সাথে ব্যবহার করা যায় না। বড় বড় প্রতিষ্ঠান হলে এই সরলরৈখিক সংগঠন কাঠামো গ্রহণযোগ্য নয়। সীমাবদ্ধ আয়তন বিশিষ্ট যদি প্রতিষ্ঠান হয় তাহলে এ ধরনের সংগঠন উপযোগী। তাহলে আমি আশা করছি তোমরা এই সরলরৈখিক সংগঠনের সম্পর্কে একটা ধারণা পেয়েছ। এরপরে আমরা আলোচনা করব সরলরৈখিক অপদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ সরলরৈখিক সংগঠনের মতো, এবং নির্বাহীকে সহযোগিতা করার জন্য সহযোগী বা পদস্থ কর্মী নিয়োগ করা হয়, তাকে আমরা বলি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে সরলরৈখিক সংগঠনের মধ্যে পার্থক্যটা হলো, সরলরৈখিক সংগঠনে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচে নেমে আসে, এ সংগঠনেরও কর্তৃত্ব রেখা উপর থেকে নিচে নেমে আসে। এখানে এই সরলরৈখিক ও পদস্থ সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য একজন সহযোগী বা পদস্থ কর্মী নিয়োগ করা হয়, কিন্তু সরলরৈখিক সংগঠনে এই নির্বাহীকে সহযোগিতা করার জন্য কোনো সহযোগী বা পদস্থ কর্মী নিয়োগ করা হয় না। তাহলে পার্থক্যটা তোমরা আশা করে ধরতে পেরেছ। তাহলে সরলরৈখিক সংগঠন বা পদস্থ সংগঠন হচ্ছে
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসে এবং নির্বাহীকে সহযোগিতা করার জন্য সহযোগী বা পদস্থ কর্মী নিয়োগ করা হয় তাকে আমরা বলবো সরলরৈখিক ও পদস্থ সংগঠন। এটাকে আমরা অনেক সময় অনেকেই শুধুমাত্র পদস্থ কর্মী সংগঠনও বলে থাকে। এটাকে অনেক সময় অনেকে পদস্থ কর্মী সংগঠনও বলে। তাহলে দু একটা উদাহরণ দেই। যেমন একটা কলেজে অধ্যক্ষ আছেন, তাকে সহযোগিতা করার জন্য একজন উপাধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল দেওয়া থাকে। আবার একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক থাকলো, তাকে সহযোগিতা করার জন্য একজন সহকারী ব্যবস্থাপক নিয়োগ করা ইত্যাদি। আশা করি তোমরা এই সরলরৈখিক সংগঠন সম্পর্কে একটা ধারণা পেয়েছ। এখানে আমরা একটা চিত্র তোমাকে দেখাচ্ছি। দেখো, উপর আছে পরিচালক মণ্ডলী, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক। মহাব্যবস্থাপক আছেন দুজন সহকারী মহাব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, তার সাথে আছে যন্ত্র উপদেষ্টা, কারখানা ব্যবস্থাপক, এদিকে আছে ক্রয় ব্যবস্থাপক, এদিকে আছে বিক্রয় ব্যবস্থাপক, শ্রমিককর্মী ব্যবস্থাপক। এখন এদের প্রত্যেকেরই এক একজন করে এরকম করে সহকারী থাকে। আবার দেখো, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের মাঝখানে সচিব আছেন। এছাড়া এই যে অন্যান্য যে বিভাগগুলো আমরা দেখলাম, বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, শ্রমিককর্মী ব্যবস্থাপক, তাদের প্রত্যেকের জন্যই একজন করে নির্বাহী বা পদস্থ কর্মী নিয়োজিত থাকে সহযোগিতা করার জন্য। তাহলে এ ধরনের চিত্র যখন আমরা দেখব, কাঠামো যখন দেখব, তখন আমরা বলবো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তখন আমরা এটাকে বলবো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এখন সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমি তোমাদের একটু বলছি। এখানে দু ধরনের কর্মী থাকে, একদল সরলরৈখিক আর অন্য দল হচ্ছে নির্বাহী বা উপদেষ্টা কর্মী। কর্তৃত্ব দু ধরনের হয়, একটা সরলরৈখিক কর্তৃত্ব, অন্যটা হচ্ছে সহযোগী কর্তৃত্ব। আর কর্তৃত্ব রেখা হচ্ছে ব্যবস্থাপনা শীর্ষ স্তর হতে নিম্ন স্তরে নেমে আসে এবং মূল দায়িত্ব হচ্ছে সরলরৈখিক কর্মকর্তাগণ মূল দায়িত্বে থাকেন। আর পদস্থ কর্মীদের কাজ হলো সরলরৈখিক কর্মকর্তাকে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। তাহলে এই পদস্থ কর্মীদের কাজ হচ্ছে মূলত সরলরৈখিক যে কর্মকর্তা থাকেন বা নির্বাহী থাকেন তাকে সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে। তবে মূল কাজটি কিন্তু, মূল দায়িত্বটা সরলরৈখিক কর্মকর্তারই থাকে। এই হচ্ছে মোটামুটি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য। আমরা যদি এর কিছু সুবিধা আলোচনা করতে চাই তাহলে বলবো এই সরলরৈখিক বা পদস্থ কর্মী সংগঠনের প্রথম সুবিধাটা হলো নির্বাহীর কার্যভার লাঘব হয়। অর্থাৎ এই পদস্থ বা সরলরৈখিক বা পদস্থ কর্মী সংগঠনে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা সহযোগী কর্মী নিয়োগ দেওয়া হয়। ফলে অনেকাংশেই নির্বাহীর কাজটা লাঘব হয়। নির্বাহীর কিছু কিছু কাজ এই পদস্থ কর্মী উপদেষ্টা বা পদস্থ নির্বাহী যে থাকেন তিনি সেটা করেন, সেজন্য তার কার্যভার কমে যায়। কাজ অনেক সময় কম করে পারেন। স্বেচ্ছাচারিতার সুযোগ হ্রাস। এ ধরনের সংগঠন স্বাভাবিকভাবে একজন নির্বাহী তার দায় দায়িত্ব অংশবিশেষ সহযোগী বা উপদেষ্টা কর্মীর উপর অর্পণ করে। সরলরৈখিক সংগঠনে তার নির্বাহীর কাজ উপদেষ্টা কর্মীর উপর অনেক সময় ন্যস্ত করে থাকেন। ফলে
বিশেষজ্ঞ কর্মীর উপস্থিত থাকায় প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ গ্রহণ ক্ষেত্রে সরলরৈখিক যে নির্বাহী থাকেন তার জন্য একটা দায়িত্বের মধ্যে পড়ে। ফলে সরলরৈখিক যে নির্বাহী তিনি নিজের ইচ্ছা মতোই সব কাজ করতে পারেন না, বা চাইলেই সে তার মনের মতো করে সব করতে পারে না। এটা আমরা বলি যে স্বেচ্ছাচারী হতে পারে না। সমস্যার দ্রুত সমাধান করা যায়। অনেক সময় সরলরৈখিক সংগঠনের নির্বাহী বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তার পক্ষে সকল সমস্যা বা উদ্ভূত সমস্যা নিরসন করা সম্ভব হয় না। এক্ষেত্রে উপদেষ্টা কর্মীর উপস্থিতি থাকায় সে সমস্যা হলে যথাসময়ে সেটা সমাধান করতে পারেন, ফলে সমস্যার দ্রুত উন্নতি হয়। এছাড়া আছে শ্রম বিভাগের সুফল অর্জন, নমনীয়তা এবং নিয়ন্ত্রণ করতেও সুবিধা হয়। নমনীয়তা একটু বলি। নমনীয়তা হচ্ছে সরলরৈখিক সংগঠনের নির্বাহীগণ অনেক সময় কার্যক্ষেত্রে এত ব্যস্ত থাকেন যাতে প্রয়োজনে প্রতিষ্ঠানের নতুন চিন্তা ভাবনা বা প্রয়োজনীয় পরিবর্তন আনা তাদের জন্য সম্ভব হয় না। কিন্তু পদস্থ কর্মীতে কর্মরত থাকায় নির্বাহীগণ নতুন নতুন চিন্তা ভাবনা করার সুযোগ পায়। ফলে প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেক সময় প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হয়। তাছাড়া নিয়ন্ত্রণের সুবিধা হচ্ছে এইরূপ সংগঠনে পদস্থ কর্মীগণ অন্য বিভাগের খোঁজখবর গ্রহণ, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ইত্যাদি কাজে তাদের দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন বিভাগের সাথে তারা সমন্বয় করেন। তাছাড়া অধস্তনের কাজের খোঁজখবর রাখেন, কার্যফল মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা করায় অনেক সময় নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই হচ্ছে মোটামুটি সরলরৈখিক বা পদস্থ কর্মী সংগঠনের সুবিধা। কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে হচ্ছে ব্যয় বৃদ্ধি। ব্যয় তো একাধিক লোক যেহেতু থাকে, একজন নির্বাহীকে সহযোগিতা করার জন্য যেহেতু আর একজন উপদেষ্টা বা নির্বাহী থাকেন, ফলে ব্যয় একটু বৃদ্ধি পায়। তাছাড়া সহযোগীদের কর্তৃত্ব কার্য বিষয়ে অস্পষ্টতা। সরলরৈখিক নির্বাহীর কর্তৃত্ব এবং দায়িত্ব স্পষ্ট করা থাকলেও এই পদস্থ কর্মীর ক্ষেত্রে পদস্থ কর্মীর কাজ করতে হয় নির্বাহীর বা সরলরৈখিক নির্বাহীর ইচ্ছা মতো। সুতরাং এই পদস্থ কর্মীর কাজে অস্পষ্টতা ও দ্বিধাদ্বন্দ্বের অনেক সময় সৃষ্টি হয়। এছাড়া কর্মকর্তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় বিলম্ব হয়। আর বিশেষজ্ঞ কর্মী যারা থাকে, সহযোগী কর্মী, তাদের যোগ্যতা বিকাশে অনেক সময় বাধা হয়। তাদের সঠিকভাবে দায়িত্ব কর্তৃত্ব না দেওয়ার কারণে তারা তাদের যে মেধা বা যোগ্যতা সেটা অনেক সময় তারা কাজে লাগাতে পারে না। এইগুলো হচ্ছে মোটামুটি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের অসুবিধা। এরপর আমরা আলোচনা করব কার্যভিত্তিক সংগঠন। তো কার্যভিত্তিক সংগঠন হচ্ছে যে সংগঠন কাঠামোতে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীর উপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে অর্পণ করা হয়। অর্থাৎ কাজের বৈশিষ্ট্য, ধরন বা প্রকৃতি অনুযায়ী ছোট ছোট বিভাগে ভাগ করা হয়, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ ইত্যাদি ইত্যাদি।
এবং প্রত্যেকটা বিভাগের একজন করে যারা উক্ত কাজে দক্ষ বা অভিজ্ঞ অথবা কাজ জানেন মানে বিশেষজ্ঞ, তাদের সরলরৈখিক কর্তৃত্ব মানে সরলরৈখিক কর্তৃত্ব যেভাবে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা হয় সেরকম করে দায়িত্ব দেওয়া হয়। তাকে আমরা বলবো কার্যভিত্তিক সংগঠন। তো কার্যভিত্তিক সংগঠনের একজন উদ্ভাবক আছেন, তার নাম হলো F.W. টেলর। এই প্রশ্নটা অনেক সময় তোমাদের জ্ঞানমূলকে আসে অথবা MCQতে প্রায়শই দেওয়া হয়। কখনো যদি প্রশ্ন আসে যে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে, তোমরা আশা করি বলতে পারবে F.W. টেলর। এবার আমরা দেখি কার্যভিত্তিক সংগঠনের চিত্র। তো প্রথমে দেখা যায় সভাপতি, তারপর হচ্ছে পরিচালক বা সহসভাপতি অর্থ বিভাগ, পরিচালক বিক্রয় বিভাগ, পরিচালক উৎপাদন বিভাগ, পরিচালক শ্রমিক কর্মী বিভাগ। তারপর আবার সভাপতি থেকে কাজ আসে নিচের দিকে যন্ত্র প্রকৌশল বিভাগ, কস্ট অ্যান্ড বাজেট বিভাগ, কর্মী পরামর্শ বিভাগ, মান নিয়ন্ত্রণ বিভাগ, গবেষণা বিভাগ ইত্যাদি ইত্যাদি। একটা চিত্র আমরা দেখলাম। তাহলে চিত্রটা দেখলে আমরা বুঝতে পারলাম যেখানে প্রত্যেকটা বিভাগকে এক একটি করে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগে একজন করে নির্বাহীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে যে সংগঠন কাঠামোতে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোটো ছোটো ভাগে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের উপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে অর্পণ করা হয়, তাকে আমরা বলবো কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন সম্পর্কে আমরা দু একটা বৈশিষ্ট্য বা সুবিধা একটু আলোচনা করি। তো বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে কাজগুলোকে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছোটো ছোটো ভাগ করে দেওয়া, আর প্রত্যেকটি বিভাগকে একযোগে বা সংশ্লিষ্ট সকল বিভাগকে সেবা প্রদান করে। প্রত্যেকটি বিভাগের একজন করে বিশেষজ্ঞ নির্বাহের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়, যিনি উচ্চ পর্যায়ের কর্মরত সরলরৈখিক নির্বাহের অনুমোদন ক্রমে সীমিত কর্তৃত্ব ভোগ করেন এবং বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে এ ধরনের সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়। অর্থাৎ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এ ধরনের কাঠামো চিত্র দেখা যায়। আর সুবিধাগুলোর মধ্যে কার্যক্ষেত্রে বিশেষজ্ঞদের জ্ঞান প্রয়োগ করতে পারে, যারা বিশেষজ্ঞ কর্মী থাকেন। নিজের ইচ্ছা মতোই কেউ কিছু করতে পারে না, স্বেচ্ছাচারিতা হ্রাস পায়। আর বিশেষায়ন ও কর্মী উন্নয়ন, নমনীয়তা বৃদ্ধি পায় আর নিয়ন্ত্রণে সহায়তা হয়। এগুলো সম্পর্কে আমরা এই নমনীয়তা কী, নিয়ন্ত্রণ কী, এগুলো আমরা আগে আলোচনা করেছি বিভিন্ন শ্রেণী কার্যক্রমের সময়। আশা করি তোমরা ব্যাপারটা তোমাদের মনে আছে। আর অসুবিধার মধ্যে হচ্ছে কর্মীদের কর্মভার বৃদ্ধি, সরলরৈখিক কর্মকর্তাদের প্রভাব হ্রাস, দায়িত্ব এড়ানোর সুযোগ, শৃঙ্খলার অভাব আর প্রয়োগ ক্ষেত্রের সীমাবদ্ধতা। তো এই পয়েন্টগুলোর আর আমি বিস্তারিত আলোচনা করলাম না, এগুলো খুব একটা কঠিন কিছুই না। আশা করি তোমরা এগুলো একটু দেখলেই পারবে। এরপরে আমরা আলোচনা করব কমিটি সংগঠন। কমিটি, তো কমিটি হচ্ছে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতনের পক্ষ থেকে বিধি বা গঠনতন্ত্র বলে বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার
একাধিক ব্যক্তির উপর অর্পিত হলে ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। তাহলে কি বলছে যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ বা নিয়মাবলী মেনে কোনো বিশেষ কাজ বা বিশেষ কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপর অর্পিত হলে ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। আর এরূপ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় তা হলো কমিটি সংগঠন। এই কিছুদিন পরেই আমাদের প্রতিষ্ঠানে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। আমাদের প্রতিষ্ঠান প্রধান একটি ভর্তি কমিটি করে দেবে। তাহলে এটা একটা কমিটি সংগঠন। এই যে কমিটির সদস্যরা থাকবে তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এরকম করে বিভিন্ন কমিটি আছে, যেমন আমি বললাম ভর্তি কমিটি, সিলেবাস প্রণয়ন কমিটি, বিভিন্ন মসজিদ বা মন্দিরে কমিটি হয়, বিভিন্ন সমন্বয় কমিটি হয়। তোমরা দেখবে বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো রকম কোনো ঘটনা ঘটলেও একটা কমিটি গঠন করা হয়, তারা তদন্ত করে একটা প্রতিবেদন দাখিল করে। এই ব্যক্তিবর্গের সমষ্টিকে আমরা বলবো কমিটি সংগঠন। আশা করি তোমরা এই কমিটি সংগঠন সম্পর্কে একটি ধারণা পেয়েছ। আমরা একটা চিত্রে একটু কমিটি সংগঠন দেখি। দেখো, কয়েকজন লোক একটা টেবিলে বসে আছেন। এই যে বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে বসে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন বা যে কোনো দায়িত্ব বা কাজ, বিশেষ কাজ পালন করছেন, এটা হচ্ছে কমিটি সংগঠন। এই কমিটি সংগঠনের একজন আহ্বায়ক থাকেন অথবা একজন সভাপতি থাকেন, একজন প্রধান থাকেন। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারলাম এখানে একটা কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। কমিটি সংগঠনের কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধাও আছে। তো সুবিধাগুলো আমি একটু প্রথমে তোমাদের বলছি। তো প্রথম হচ্ছে দলগত বিচার বিবেচনার সুযোগ। একটা কথা আছে, 2 heads are better than 1। অনেক সময় অনেক কাজ একা করা যায় না, একা চিন্তা ভাবনা করে তার সমাধান পাওয়া যায় না, কিন্তু 2-4 জন মিলে অথবা একাধিক লোক যদি মিলে কোনো কিছুর চেষ্টা করা হয়, সম্মিলিত চিন্তা ভাবনা করা হয়, বিচার বিবেচনা করা হয়, তাহলে ফলাফলটা ভালো হয়। যখন কোনো প্রতিষ্ঠানের কোনো কমিটি করতে হয়, তখন সেই প্রতিষ্ঠানের জ্ঞানী গুণী বা প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়। ফলে দলগত বিচার বিবেচনার একটা সুযোগ তৈরি হয়। যোগাযোগের সুবিধা। তো কমিটি যখন করা হয় তখন সেই সিদ্ধান্ত প্রয়োজনীয় সকল স্তরে জ্ঞাতকরণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা অর্জন করা হয়। সেটা হচ্ছে বিভাগীয় প্রধানদের দ্বারা প্রয়োজনীয় পক্ষসমূহ, অর্থাৎ যাদের দ্বারা কমিটি হয়েছে বা যাদের সাথে কথা বলতে হবে, যাদের জন্য করা হয়েছে কমিটি, যে কাজে কমিটি করা হয়েছে, সেই কমিটিগুলো তারা নিজ দায়িত্বেই হস্তন্তর অথবা কনসার্ন যাদের জানাতে হবে সংশ্লিষ্ট তারা জানিয়ে দেয়। ফলে সময় এবং খরচ উভয়ই বাঁচে। আর কমিটি সংগঠনের আরেকটা সুবিধা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতিনিধিত্ব। যখন বিভিন্ন কমিটি করা হয় তখন যে বিষয়ে কমিটি করা হয় সেই বিষয়ের সাথে যারা বেনিফিশিয়ারি অথবা সুবিধাভোগী তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া সহযোগিতা বৃদ্ধি হয়,
ব্যক্তিগত দায় এড়ানোর সুযোগ হয়, আর অবাঞ্ছিত কোনো সমস্যা হলে সেটা সহজে নিরসন করা যায়। এগুলো হচ্ছে মোটামুটি কমিটির সুবিধা। আর অসুবিধা হলো, যেখানে সুবিধা আছে কিছু অসুবিধাও থাকে। তো যে অসুবিধার কারণে কমিটি অনেক সময় সমালোচিত হয় তা হচ্ছে বিভক্ত দায়িত্ব। দায়িত্ব এককভাবে কারোর উপর নির্দিষ্ট না করে একাধিক ব্যক্তির উপর অর্পিত হলে একে বিভক্ত দায়িত্ব বলে। অর্থাৎ দায়িত্ব ভাগাভাগি না করে এককভাবে কারোর উপর না দিলে, একই দায়িত্ব যদি সবার অনেক ব্যক্তির উপরে দেওয়া হয় তাহলে সেটা পালন করার সময় কষ্টকর হয়। তো কমিটির ক্ষেত্রে এই কমিটির কাজ বা দায় দায়িত্ব সকল সদস্যের সমান, তাই এতে সকলেই দায়িত্ব, অর্থাৎ কারো দায়িত্ব নয়। একটা কথা আছে, এভরিবডিস রেসপন্সিবিলিটি ইজ নোবডিস রেসপন্সিবিলিটি। কেউ বলে এভরিবডিস ওয়ার্ক ইজ নোবডিস ওয়ার্ক। এই প্রবাদ এই কমিটি সংগঠনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। অনেক সদস্যই তাদের দায়িত্ব অনেক ক্ষেত্রে ঠিকমতো পালন করে না, যার কারণে অনেক সময় লক্ষ্য অর্জনে ব্যাহত হয়। ধীর গতিসম্পন্ন হচ্ছে এই নির্বাহীগণ কাজের সময় অনেক সময় মিটিং করতে চায় না। নানা কথাবার্তায় বাকবেতনটা মিটিং হলেও সেখানে দ্বিমত হয়, সভা মুলতবি হয়। তার জন্য অনেক সিদ্ধান্ত নিতে গতি মন্থর হয়, স্লো, ধীর গতিতে চলে। ফলে কী হয়? ফলাফল শুভ হয় না। সিদ্ধান্তহীনতার ঝোঁক, অনেক সময় সিদ্ধান্ত নিতে চায় না, অনেক সময় নানা মুনির নানা মত, এক এক সময় এক একজন এক একটা কথা বলে, তাই সঠিক বা কাঙ্ক্ষিত সিদ্ধান্ত সেটা নেওয়া সম্ভব হয় না। অনেক সময় আপোষমূলক সিদ্ধান্ত গ্রহণ করে। আবার অনেক কমিটির সদস্য থাকেন যারা নিজেদেরকে তাদের নিজস্ব মতামত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, নিজের মতটাকে বেশি গুরুত্ব দেন। এই ধরনের নানাবিধ সমস্যা বা অসুবিধা কমিটির সংগঠনে দেখা যায়। আশা করছি তোমরা এই কমিটির সংগঠন বুঝতে পেরেছ। এবারে আমি আলোচনা করব সর্বশেষ যেটি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠন আমরা বলবো। ম্যাট্রিক্স সংগঠন হচ্ছে দুটো সংগঠনের একত্রীকরণ করা, একসাথে করা। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে ম্যাট্রিক্স সংগঠন বলে। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে ম্যাট্রিক্স সংগঠন বলে। দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের ক্ষেত্রে প্রতিটা দ্রব্য ও সেবার জন্য আলাদা বিভাগ এবং বিভাগীয় ব্যবস্থাপক কর্মরত থাকে। সেক্ষেত্রে প্রতিটা দ্রব্য ও সেবার জন্য আলাদা প্রজেক্ট ধরে এর জন্য একজন ব্যবস্থাপক নিয়োগ করা হয়। তাহলে কি হলো? একজন থাকবে কার্যিক ব্যবস্থাপক, অন্যজন থাকে প্রজেক্ট ব্যবস্থাপক। একজন হবে কার্যিক আর একজন হবে প্রজেক্ট ব্যবস্থাপক। এটাকে আমরা এ কারণে টু বয়স এমপ্লয়ি বলে থাকি। এ ধরনের সংগঠনকে আমরা টু বয়স এমপ্লয়িজ বলা হয়ে থাকে। এই বিষয়টা একটু মনে রাখবে, কারণ যদি এমসিকিউতে আসে যে টু বস এমপ্লয়িজ সংগঠন কোনটি, তখন তোমরা বলবে ম্যাট্রিক্স সংগঠন, যেটাকে আমরা দ্রব্য এবং কার্যভিত্তিক বিভাগীকরণের সমন্বয়ে
গঠিত যে সংগঠন বলি। তাহলে এবার আমরা একটা চিত্র দেখি ম্যাট্রিক্স সংগঠনের। তো দেখো ম্যাট্রিক্স সংগঠনের চিত্রটা, এখানে কোম্পানির সিইও, যাকে আমরা বলি চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, এই সিইওর অধীনে তোমরা নিশ্চয় দেখো আছে ব্যবস্থাপক বা ম্যানেজার আছে কয়েকজন, এক একটা ভাগে। একজন আছে উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বিপণন, অর্থ অর্থাৎ ক্রয়, বিভিন্ন বিভাগের একজন করে ব্যবস্থাপক আছেন। তারপরে দেখা যাবে যে এই ব্যবস্থাপক একজন আছেন কার্যিক আছেন, তাদের সাথে আরেকজন আছেন প্রজেক্ট ব্যবস্থাপক। প্রত্যেকটা প্রজেক্টের একজন করে নির্বাহী বা প্রজেক্ট ব্যবস্থাপক থাকেন। যেমন প্রজেক্ট ব্যবস্থাপক পণ্য ক, অথবা প্রজেক্ট ব্যবস্থাপক পণ্য খ, প্রজেক্ট ব্যবস্থাপক পণ্য গ, এবং প্রত্যেক ব্যবস্থাপন উৎপাদন বা অন্যান্য যে বিভাগগুলো আছে প্রত্যেকটা বিভাগের একজন করে আবার এই প্রত্যেক প্রজেক্টের ব্যবস্থাপকের সাথে একজন করে নির্বাহী থাকবেন। তাহলে এই ধরনের যে কাঠামো চিত্র, তাহলে আমরা বলবো সেটাকে ম্যাট্রিক্স সংগঠন। আমরা প্রথমে বলেছি যে ম্যাট্রিক্স সংগঠন হয় একজন থাকে দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগের সমন্বয়ে গঠিত হয়। দুজন ব্যবস্থাপক থাকেন, একজন থাকে কার্যিক ব্যবস্থাপক, আরেকজন থাকেন প্রজেক্ট ব্যবস্থাপক। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আমরা দু একটা সুবিধা বলে অসুবিধা বলে তারপর আমরা তো উদ্দীপক বলবো তোমাদেরকে। তো সুবিধার মধ্যে হচ্ছে নির্বাহীদের দক্ষতা বৃদ্ধি, সহযোগিতার উন্নয়ন, কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা, উচ্চ নির্বাহীগণকে সহায়তা দান, প্রতিভা ও দক্ষতার সমন্বয়। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমি আর আজকে আলোচনা করলাম না। এমনিতেই আমি মনে করছি তোমাদের ক্লাসের পরিধি বেশ বড় হয়েছে। আর ম্যাট্রিক্স সংগঠনের অসুবিধার মধ্যে আছে প্রশাসনিক খরচ বৃদ্ধি, দ্বৈত কর্তৃত্বের সমস্যা, দ্বন্দ্ব সৃষ্টি, দলগত সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, আর পরিবর্তনের সমস্যা। এগুলো মোটামুটি অসুবিধা। আর সুবিধাগুলো বললাম, ম্যাট্রিক্স সংগঠন আমরা বললাম। আর এখন আমরা তোমাদের জন্য দুইটা উদ্দীপক দেব। সেই উদ্দীপকগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং এর বাসায় পরীক্ষার মতো করে, তুমি যদি মনে করবা যে পরীক্ষায় যেমন করে তোমরা প্রস্তুতি নাও, উত্তর লেখো, সেরকম করে উত্তর লিখবে। আমরা এই উদ্দীপকগুলোর আগেও কয়েকটা আমি দিয়েছি, আজকেও দুটো আমরা উদ্দীপক দেব। এগুলো আমরা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমরা মূল্যায়ন করব এবং আশা করব তোমরা এগুলো তোমাদের একটা আলাদা খাতায় এগুলো লিখে রাখবে উত্তরগুলো, যাতে আমরা কলেজ যখন এই মহামারী শেষ হলে খুলবে, আমরা সেগুলো মূল্যায়ন করে এবং এর সমাধান তোমাদেরকে আমরা দেব। আর তাছাড়া যদি তোমরা চাও কেউ এর উত্তর বা না বোঝো, তাহলে আমার সাথে বা কমেন্টসে মন্তব্য করলে আমরা সেটার উত্তর দিয়ে দেব। তাহলে আসো উদ্দীপকটা দেখি। তোমরা আশা করি এতক্ষণে উদ্দীপকটা পড়েছ এবং এর প্রশ্নগুলো দেখেছ। আমি আর প্রশ্নগুলো বললাম না, আশা করি তোমরা এই তোমাদের কম্পিউটারের মনিটর অথবা মোবাইলের পর্দায় স্ক্রিনে সেটা দেখে তোমরা বুঝতে পারবে। এবং মেয়েরা একটা কথা খেয়াল রাখবে,
একটু তোমাদের বানান এবং হাতের লেখার দিকে খেয়াল রাখবে। তোমরা আমার লক্ষ্য করেছি আমরা যে বিভিন্ন সময় পরীক্ষায় বা শ্রেণী কার্যক্রমে যে তোমরা অনেক বানান ভুল করো। আমিও এখানে চেষ্টা করেছি বানানগুলো শুদ্ধভাবে লেখার জন্য। তো অনেক ক্ষেত্রে হয়তো দু একটা মুদ্রণ ত্রুটি থাকতে পারে। আমার বিশ্বাস তোমরা সেই বানানগুলো শুধরে নিতে পারবে। এবং আমি যখন ক্লাসে আলোচনা করি আমি চেষ্টা করি এই বানানগুলো একটু সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করা। আশা করি এই সব কথাবার্তা এটা তো আমরা শ্রেণী কক্ষেও এগুলো আমরা পড়িয়েছিলাম। আজকে আমি পুরো একটা অধ্যায় সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা আশা করি আমরা দিতে পেরেছি। তোমরা যারা আমার এই শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছ, অনেক ধৈর্য দিয়ে ধরে তোমরা এটা শুনছ বা শুনছ, তোমাদের সকলেরকে জানাচ্ছি আমি ধন্যবাদ। দোয়া করছি তোমরা ভালো থাকবে এবং খুব শীঘ্রই শ্রেণী কক্ষে তোমাদের সাথে দেখা হবে।